আজকে এই প্রশ্নটা উঠে আসছে যে জাতীয়তাবাদের উত্থানে শক্তি পূজার ভূমিকা, কোনো ভূমিকা নেই শক্তি পূজার জাতীয়তাবাদের উত্থানে। জাতীয়তাবাদের উত্থানে শক্তি পূজার ভূমিকা থাকবে কি করে? শক্তি পূজার একটা অধিকার লাগে, সেই অধিকারটা আছে কতগুলো মানুষের মধ্যে। ওই তো দীর্ঘদিনের একটা কমপ্লিটলি হিন্দু ফবিক একটা সরকারের লেখা ইতিহাস বই পড়ে আমরা বড় হয়েছি, যেটাতে স্পষ্টভাবে আমাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে ধর্ম এমন একটা জিনিস যেটা ব্রাহ্মণরা তৈরি করেছে নিজেদের ব্যবসা চালানোর জন্য। তন্ত্রে মহাবিদ্যার উপাসনা কেন না? অভিক সরকার লিখেছে ভোগ, তাই জন্য দেবী মাতঙ্গী হয়ে গেলেন উচ্ছিষ্ট খাওয়া। যাও এবার সবাই তেড়ে তেড়ে দেবীকে উচ্ছিষ্ট ভোগ দিতে। নমস্কার, বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং কাঞ্জিকের আরো একটি অন্বেষণের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সৌম্যদীপ ব্যানার্জি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের সঞ্চালক হিসেবে। আজকে আমাদের আলোচনার বিষয় বেশ অন্যরকম এবং বেশ ইন্টারেস্টিং। আজকে আমরা আলোচনা করতে চলেছি জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদীদের উত্থানে শক্তি পূজা তথা তন্ত্রের ভূমিকা। এবং আজকে এই বিশেষ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে একজন অত্যন্ত বিশেষ অতিথি এসে উপস্থিত হয়েছে। আজ আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন আমাদের বক্তা ডক্টর কৌস্তব সান্যাল, আমাদের সকলের শ্রদ্ধেয় কৌস্তবদা। কৌস্তবদা নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। ইটস গুড টু বি হিয়ার। কৌস্তবদাকে কিছু প্রশ্ন করার আগে কৌস্তবদার সম্বন্ধে এক দুটো কথা বলে নেওয়া খুব দরকার। কৌস্তবদা একদমই ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের মানুষ। কৌস্তবদা পিএইচডি করছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের এইচওডি। এবং শুধু তাই নয়, কৌস্তবদার ধর্ম, তন্ত্র এবং সংস্কৃত ভাষা, সংস্কৃত ব্যাকরণের বিষয়ে বিবিধ জ্ঞান রয়েছে এবং তিনি সংস্কৃত নিয়ে দীর্ঘদিন চর্চা করেছেন এবং সংস্কৃত অধ্যাপনার সাথেও তিনি যুক্ত আছেন। এবং কৌস্তবদা আমাদের সায়েন্স জার্নাল, আমাদের উৎকর্ষণীয় নিয়মিত লেখক। কৌস্তবদা আগেও আমাদের চ্যানেলে এসছেন, আবার নতুন করে এসছেন। কৌস্তবদা, বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং কাঞ্জিকের সমস্ত টিম এবং আমাদের সমস্ত দর্শকদের পক্ষ থেকে আপনাকে অন্বেষণের এই এপিসোডে আমন্ত্রণ জানাই। থ্যাংক ইউ, ইটস গুড টু বি হিয়ার। আচ্ছা, এবার তাহলে আমরা একদম সরাসরি প্রশ্নোত্তর পর্বেই চলে যাই। আচ্ছা কৌস্তবদা, এই যে আমরা তন্ত্র শব্দটার সাথে আমরা মোটামুটি আজকালকার দিনে সবাই পরিচিত। সেটা ভালো কারণেও হতে পারে, খারাপ কারণেও হতে পারে। তন্ত্র তো তন্ত্র কি সেটা আপনি তো আমাকে ভালো এক্সপ্লেন করতে পারবেন, কিন্তু তন্ত্র তো আজকের নয়, বহু বহু কাল ধরে, বহু বহু যুগ ধরে তন্ত্র চলে আসছে। আজকে আমরা ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় পঞ্জিকা বা ভারতীয় সময়ের নিয়ম অনুসারে আজকে আমরা কলিযুগে দাঁড়িয়েছি। এই বর্তমান মানবান্তরের কলিযুগে আমরা দাঁড়িয়েছি। আচ্ছা কৌস্তবদা, কলিযুগে তন্ত্রের ভূমিকা কি? কলিযুগে তন্ত্র কতটা ইম্পর্টেন্ট? আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি যে কেউ বিভিন্ন বিভিন্ন আমাদের যে সম্প্রদায় আছেন তারা কেউ বলেন যে কলিযুগে এইটা সব থেকে শ্রেষ্ঠ, কেউ বলেন এইটা সব থেকে শ্রেষ্ঠ। আপনি এমন একজন মানুষ যিনি শুধুমাত্র যে তন্ত্রবিদ্যা নিয়ে চর্চা করছেন তাই না, আপনার জ্ঞানটা সনাতন ধর্ম এবং সংস্কৃত সাহিত্য, সংস্কৃত ব্যাকরণ জুড়ে। তাই আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর আপনি সব থেকে ভালো দিতে পারবেন যে কলিযুগে দাঁড়িয়ে তন্ত্রের ভূমিকাটা ঠিক কি? তন্ত্রের ভূমিকা প্রথমত কলিযুগ এই বিষয়টা দেখতে গেলে পরে আগে কালচক্রের যে গণনা আছে শাস্ত্রীয় পদ্ধতিতে, শাশ্বত শাস্ত্রীয় পন্থায়, পরম্পরাগত শাস্ত্রীয় পন্থায়, সেটা জানাটা খুব প্রয়োজন। সেখানে যুগ, অব্দ, মাস, অহরাত্রি, একদম লবস ত্রুটি, পল বিপল অনুপল পর্যন্ত, আর ওদিকে মহাকল্পান্তর পর্যন্ত, মন্বন্তর পর্যন্ত, এই সমস্ত প্রত্যেকটা ক্ষেত্র জানাটা খুব আবশ্যক। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে বৃহত্তম যে কালখণ্ডগুলি আমাদের আছে, একদম চোখের পাতা, সে পল নিমেষ থেকে শুরু করে যুগ পর্যন্ত, যুগ মন্বন্তর কল্প পর্যন্ত, এই সম্পূর্ণ অখণ্ড কাল পরম্পরার মধ্যে দুটি পন্থা আছে শাস্ত্রীয়, যেটা মৌলিক, যেটা একদম ইউনিক ইন ইটস ওন। প্রথমটি হচ্ছে বৈদিক, দ্বিতীয়টি হচ্ছে আগম অথবা তন্ত্র।
এই দুটি ব্যতীত তৃতীয় পন্থা নেই। স্মৃতি যে পথ আমাদেরকে উপদেশ করছেন, স্মার্ত যে পন্থা, স্মৃতি শাস্ত্র অনুসারী যে পন্থা, সেই পন্থা কিন্তু ইটস জাস্ট অ্যান অ্যামালগামেশন অফ বোথ অফ ইট। এখানে বেদও আছে, তন্ত্রও আছে, সেটা হচ্ছে স্মৃতি। মানে শুদ্ধ বেদাচার এবং শুদ্ধ তন্ত্রোক্ত আচার দুটো প্যারালাল চলে এবং কোনোটাকে ক্রস করে না। ক্রস করে না মানে খণ্ডন করে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরে ত্রেতা যুগে যখন শ্রী ভগবান শ্রী রামচন্দ্র অবতার গ্রহণ করেছেন, তখনও তন্ত্রের মাহাত্ম্য ছিল। এবারে শুধু যদি বলা হয় কলি যুগেই কেন তন্ত্রের মাহাত্ম্য, তার কারণ কলির মনুষ্য অত্যন্ত দুর্বল, শাস্ত্র নির্দেশ করেছেন, এবং কলিতে বৈদিক কর্মকাণ্ড বা বেদাচার ফলো করা ইটস নেক্সট টু ইম্পসিবল। খুব বেসিক জায়গা থেকে দেখলে পরেও একটা প্রাত্যহিক অগ্নিহোত্র কর্ম করবার জন্য যে বেসিক একটা ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হয়, সেটাও একটা বাড়িতে তৈরি করা অলমোস্ট ইম্পসিবল ফর টুডে। একটাই পন্থা আছে, সেটা তন্ত্র। এবং তুমি যেরকম বললে যে বিভিন্ন জন বিভিন্ন রকম বলেন, বিভিন্ন জন বিভিন্ন রকম বলতে পারেন, কিন্তু শেষ অব্দি জিনিসটা তন্ত্রেই এসে শেষ হয়। আজকে যদি কোনো ব্যক্তি বলছেন যে শ্রী হরির উপাসনা ব্যতীত কলিতে মুক্তি নাই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওটাও তো তন্ত্রই। পাঞ্চরাত্র আগম ওটাও তন্ত্র ব্যতীত, ওটাও নয়। তাহলে বেদ এবং তন্ত্র এই দুটোর মধ্যে বেদাচার যদি তুমি করতে পারো, ওয়েল এন্ড গুড, কোনো আপত্তি নেই। তুমি 1 বছরের মধ্যে পঞ্চমহাযজ্ঞ করছো, তুমি জ্যোতিষ্টম যজ্ঞ করছো, তুমি নিরূঢ় পশুবন্ধ যাগ করছো, তুমি অগ্নিষ্টম করছো, কোনো প্রয়োজন নেই তন্ত্রের। হ্যাঁ, তোমার দ্বারা হবে না ওটা। নাও লেটস ফেস দ্য রিয়ালিটি। তন্ত্র সেই গ্রাউন্ড লেভেলটাতে নেমে কাজ করে। ঠিক আছে, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তাই জন্য পরম করুণাময় শ্রী মহাদেব, আমাদের জগৎগুরু, আদিগুরু, দেবাদিদেব, তিনি আমাদের এই মার্গটি উপদেশ করেছেন যে না বাবা, পারবি না তো কি হয়েছে, এটা কর, তাও হবে। দিস ইজ তন্ত্র। তো কলি কাল বলে আলাদা করে নয়, তন্ত্র সব দিনই আছে, সব সময়তেই আছে। কলিতে বিশেষ করে কেন? তার কারণ এই যে চতুর্যুগ চক্র, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি, এর মধ্যে কলি হচ্ছে কালের মল, এবং এই সময়ে স্প্যানটা ক্ষুদ্রতম। সত্যযুগ বৃহত্তম এবং কলি হচ্ছে ক্ষুদ্রতম কালখণ্ড। তো তার মধ্যে আমাদের এই অবস্থা হচ্ছে, এইটুকু সময়টা আমরা বের করতে পারছি না ঠিকঠাক করে। সো এর থেকে বেশি আর এক্সট্রা করে কোনো মাহাত্ম্য নেই। কলিতে একমাত্র তন্ত্রই অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল একটাই আছে, এটাই মাহাত্ম্য। আর কোনো মাহাত্ম্য নেই আলাদা করে, আর অন্য কোনো পথও নেই, নেই, এক্সিস্টই করে না। কৌস্তবদার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে। আচার্য মহামতি চাণক্য, বিষ্ণুগুপ্ত চাণক্য, যিনি ভারতবর্ষের ইতিহাসে পরিচিত কৌটিল্য নামে। এবার আমরা যদি ভারতবর্ষের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটা তালিকা তৈরি করি, সেই তালিকা একদম খুব উচ্চতম স্থানেই তার নামটা থাকবে। রাষ্ট্রবিজ্ঞান থেকে অর্থনীতিতে তার অবদান, বা তার যে দণ্ডনীতি বা তার যে দর্শন, সেই দর্শন এমন একটা ভারতবর্ষ জন্ম দিয়েছিল যে ভারতবর্ষ বিশ্ব ছিল এবং বিশ্বের সব থেকে বড় শক্তির মধ্যে একটা ছিল। কৌস্তবদার কাছে আমার প্রশ্ন, এটা আমরা প্রায় শুনি যে চাণক্যের দণ্ডনীতির সাথে তন্ত্র ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি এই ব্যাপারে আমাদের কিছু বলেন, কারণ এই বিষয়টা সাধারণ মানুষের কাছে মানে জানা নেই এই বিষয়ে। কিভাবে কৌটিল্য দণ্ডনীতি বা কৌটিল্য ভেদ নীতির সাথে কিভাবে আহ তন্ত্র মিশে আছে, এটা যদি আপনি আমাদের একটু বলেন। এটা আমি সত্যি কথা বলছি, এটা আমি বলতে পারবো না। তার কারণ অর্থশাস্ত্রর যে স্ট্রাকচার এবং অর্থশাস্ত্রের যে রাষ্ট্র ভাবনা, সেই ভাবনার সঙ্গে আমরা দণ্ডনীতি বলতে যেটা বুঝি সেটা, এবং আমরা তন্ত্র বলতে একাডেমিক তন্ত্র, শাস্ত্রীয় শাস্ত্রোক্ত তন্ত্র বলতে আমরা যেটা বুঝি, সেটা
কতটা সংযুক্ত আমি সত্যি জানি না এটা। আমার এখানে দণ্ডনীতির মানে কৌটিল্যের দণ্ডনীতি যেটা উনি লিখছেন, সেটার সঙ্গে যদি তন্ত্রের কথা বলা যায় তাহলে পরে দুটো জিনিস আসে অবশ্যই। কতটা আমার মত আমি বলে দেবো যে এটা আমার মত এবং এতটা একাডেমিক্যালি প্রুভেন। সম্পূর্ণ অর্থশাস্ত্র, এটা আলাদা করে বলতে হবে না যে অর্থশাস্ত্র কিন্তু সম্পূর্ণভাবে একটি মৌলিক রচনা নয়। আমরা যখন আজকে একটা একাডেমিক জায়গা থেকে রিসার্চ করতে যাই বা কোনো বিষয়ে কোনো থিসিস লিখছি বা কোনো বিষয়ে গবেষণা করছি, তখন আমাদের একটা ফার্স্ট কাজ থাকে টপিক সিলেকশন, সিনপসিস অফ দ্য টপিক, এবং তারপরেই কাজ থাকে লিটারেচার রিভিউ। উই ডু দ্যাট, রিভিউ অফ দ্য লিটারেচার, উই ডু দ্যাট। আচার্য কৌটিল্য কিন্তু সর্বপ্রথম অর্থশাস্ত্র যখন উনি প্রণয়ন করছেন, উনি কিন্তু লিটারেচার রিভিউটাকে সাথে সাথে রাখছেন। আমরা লিটারেচার রিভিউটা আগে করে নিই, তারপর সেখান থেকে রিসার্চ গ্যাপ তৈরি করি, তারপর আমরা নিজেদের ফাইন্ডিংসটা রাখি। কৌটিল্য কি করছেন? কৌটিল্য লিটারেচার রিভিউ এবং ওনার ফাইন্ডিংস দুটোকে সাইমালটেনিয়াসলি রাখতে রাখতে চলছেন গোটা পুরো অর্থশাস্ত্রটাতে। একদম শুরুর দিকে দেখো, খুব বেশি দূরে আমি যাবই না দণ্ডনীতির জন্য, একদম মানে অর্থশাস্ত্র স্টার্ট হচ্ছে বিনয়াধিকারিক, তার প্রথম প্রকরণ হচ্ছে বিদ্যা সমুদ্দেশ। এই বিদ্যা সমুদ্দেশে উনি বললেন যে বিদ্যা কতগুলি, মানে রাজার জন্য বিদ্যা কতগুলি, তোমার জন্য নয়। মানে জাস্ট একজন প্রজা হিসেবে তোমার জন্য কতগুলি বিদ্যা, তুমি কি করবে, উই আর লিস্ট ওয়ারিড অ্যাবাউট ইট, উই আর ওয়ারিড অ্যাবাউট দ্য কিং, রাজা যিনি শাসন করছেন, তাকে নিয়ে আমার চিন্তা। রাজার জন্য বিদ্যা উপদেশ করা হচ্ছে চারটি। কি কি? আণবিক শিকি, ত্রয়ী, বার্তা এবং দণ্ডনীতি, এই চারটি। প্রথমটি হচ্ছে আণবিক শিকি। আণবিক শিকি কি জিনিস? তিনটে জিনিস একসাথে মেলালে আণবিক শিকি বিদ্যা হয়। কি কি? সাংখ্য, যোগ এবং লোকায়ত দর্শন। সাংখ্য দর্শন মানে কপিলের সাংখ্য দর্শন, আমরা যেটা আজকে ঈশ্বর কৃষ্ণ সাংখ্যকারিকা পড়ি, বা সাংখ্য প্রবচন সূত্র। সাংখ্যের ওপর প্রচুর বিস্তর কাজ হয়েছে ভারতবর্ষে, বাংলাতেও হয়েছে। নেক্সট হচ্ছে ত্রয়ী, ত্রয়ী বিদ্যা। ত্রয়ী কি জিনিস? বেদ ত্রয়ী, ঋক, সাম, যজুষ। অথর্বণা, ঋক, সাম, যজু, এই তিনটিকে একত্রে আমরা ত্রয়ী বিদ্যা বললাম। তৃতীয়টি হচ্ছে বার্তা। বার্তা কি বিদ্যা? চাষ করা, পশুপালন করা, ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানা, জ্ঞান রাখা। এবং চতুর্থ হচ্ছে দণ্ডনীতি। এই যখন আচার্য কৌটিল্য বিদ্যা সমুদ্দেশ করছেন, তখন কিন্তু উনি বিভিন্ন ওনার পূর্ববর্তী যারা যারা অর্থশাস্ত্র প্রণয়ন করেছেন, রাজনীতি শাস্ত্র প্রণয়ন করেছেন, তাদের মতগুলো তুলে দিচ্ছেন। যেমন বিশালাক্ষ আচার্য, এবং ওই নামগুলো মানে ওনার আগে যারা এই কাজগুলো করেছেন তাদের নামটা দেখলে পরে আমরা অত্যন্ত চমৎকৃত হই। তার মধ্যে কৃপাচার্যর নাম আছে, সরি দ্রোণাচার্যর নাম আছে, তার মধ্যে ভীষ্ম পিতামহের নাম আছে, তার মধ্যে শুক্রাচার্যের নাম আছে, তার মধ্যে দেবগুরু বৃহস্পতির নাম আছে, তার মধ্যে দেবর্ষি নারদের নাম আছে। মানে দেবর্ষি নারদের তৈরি করা নিজস্ব একটি রাজনীতি শাস্ত্র আছে। বর্তমানে সিরিয়াল কালচার যে চরিত্রটাকে, যে মহৎ জীবনটাকে জাস্ট একটা জোকারের পর্যায়ে নামিয়ে এনেছে, তার নিজের প্রণীত একটি রাজনীতি শাস্ত্র আছে। এবং ফাইনালি, লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, রাজনীতি শাস্ত্র দেবরাজ ইন্দ্রের প্রণয়ন করা
বাহুদন্তিক, ওখানে ওনার নাম, দেবরাজ ইন্দ্রের প্রণয়ন করা রাজনীতি শাস্ত্র। একটু লক্ষ্য করে দেখো, বৃহস্পতির মত যারা মান্য করলেন, যারা বার্হস্পত্য মতকে অনুসরণ করলেন, তারা বললেন বিদ্যা দুটি, বার্তা, দণ্ডনীতি। আণবিক শিখি এবং ত্রয়ীকে উনি গ্রাহ্য করলেন না। দেবগুরু বৃহস্পতি আণবিক শিখি এবং ত্রয়ীকে গ্রাহ্য করলেন না, বললেন দুটোই বিদ্যা, বার্তা এবং দণ্ডনীতি। শুক্রাচার্যের মতাবলম্বীরা বললেন না, বিদ্যা একটাই, দণ্ডনীতি। কৌটিল্য বললেন না, আমি চারটেই রাখবো, আমি আণবিক শিখিও রাখবো, আমি ত্রয়ীও রাখবো, আমি বার্তাও রাখবো, আমি দণ্ডনীতিও রাখবো। রাজা চারটেই জানবেন, তবে তিনি রাজা। এই বিদ্যা সমুদ্দেশ প্রকরণের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, তো আমার অন্তত মনে হয় যে এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট, এই লাইনটায়, দণ্ডনীতি একমাত্র বিদ্যা যেটা বাকি তিনটেকে রক্ষা করে। যোগ, সাংখ্য এবং লোকায়ত দর্শন। লোকায়ত দর্শন মানে তখনকার দিনে বলা হতো চারবাক দর্শন, এখনকার দিনে আমরা যদি ওটাকে বর্তমান কনটেক্সটে দেখি, তাহলে বর্তমান যেভাবে পৃথিবী চলছে, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, লোকায়ত দর্শন, যেভাবে লোকে সমস্ত কাজকর্ম হচ্ছে, এই যে তোমার সঙ্গে আমি এখন স্ট্রিম ইয়ার্ডে কথা বলছি, লোকায়ত দর্শন। দ্বিতীয় হচ্ছে ত্রয়ী বিদ্যা, বেদ, অর্থাৎ বেদ আচার, বৈদিক আচার, যজ্ঞ ক্রিয়া, যাগ ক্রিয়া, দান, শৌচ, সদাচার। তৃতীয় হচ্ছে বার্তা, কৃষি, পশুপালন, ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, হাউ দ্য ইকোনমিক গ্রোথ অফ দ্য স্টেট উইল হ্যাপেন। এই তিনটে জিনিসকে রক্ষা করতে পারে একটি বিদ্যা, সেটা হচ্ছে দণ্ড। তুমি লক্ষ্য করে দেখো, যতজন এর পূর্ববর্তী আচার্য কিন্তু বিদ্যা সমুদ্দেশে মত দিয়েছেন, তারা ত্রয়ীকে বাদ দিয়ে দিয়েছেন, বেদকে বাদ দিয়ে দিয়েছেন দেবগুরু বৃহস্পতি, আণবিক শিখিকে বাদ দিয়ে দিয়েছেন, বার্তাকে বাদ দিয়ে দিয়েছেন শুক্র, দণ্ডনীতিকে কিন্তু কেউ বাদ দেয়নি। একদম একদমই তাই। দণ্ডনীতিটা কিন্তু সব জায়গায় কনস্ট্যান্ট আছে। এবং বর্তমান ভারতবর্ষে একটু লক্ষ্য করে দেখো, এবারে এটা আমার মত, বর্তমান ভারতবর্ষের এই সোশ্যাল স্ট্রাকচার যেটার মধ্যে আমরা এখন আছি, সেটাকে একটু লক্ষ্য করে দেখো। আণবিক শিখি রাজা জানেন না, ত্রয়ী তো আচার্য কতজন জানেন সে নিয়ে প্রশ্ন আছে, বার্তা মোটামুটি কিছু মানুষ জানেন, ইকোনমিক্স নিয়ে পরে বিস্তর গবেষণা হয় ভারতবর্ষে, বার্তা আছে। অ্যান্ড দণ্ডনীতি, দেশটা কিন্তু গোটাটা মূল প্রধানত দাঁড়িয়ে আছে এই দণ্ডনীতির ওপরে। অর্থাৎ কিনা শুক্রাচার্যের যেটা রাষ্ট্রের দৃষ্টি প্রেক্ষিত, ওনার যেটা ভিশন যে রাষ্ট্র এইটা হবে, সেই দৃষ্টিটাই আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করেছি আমাদের ভারতবর্ষের জন্য। আমরা দণ্ডনীতির ওপরে বেস করি, কখনো ইন্ডিয়ান পিনাল কোডের উপর বেস করি, বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার উপর বেস করি, বিএনএস এর উপর। সে দণ্ডনীতির উপরে গোটাটা দাঁড়িয়ে আছে। এবারে তুমি যদি এখানে বলো যে তন্ত্রের এখানে কি ভূমিকা আছে বা তন্ত্রের এখানে কি মাহাত্ম্য আছে, আমি এরকম কিছু কখনো পড়িনি, বা হয়তো ভুল, আমার হয়তো এখানে জ্ঞানের অনুপলব্ধি হতে পারে। তার কারণ সাংখ্য তো বলছে যে অনুপলব্ধি মানে এই বস্তুর অভাব নয়, মানে যেহেতু আমি জানি না তার মানে এই যে জিনিসটা নেই তা তো নয়, হতেই পারে জিনিসটা আছে। তবে আমার এটা মনে হয় তন্ত্র মানুষের জন্য, ইন্ডিভিজুয়ালের জন্য, মাস অফ পিপলের জন্য অর্গানাইজড রিলিজিয়ন তৈরি করার জিনিস তন্ত্র নয়। তন্ত্র ব্যক্তির উন্নতি সাধন করে, মনুষ্যের, এককের, সমষ্টির নয়। তুমি ইয়েতে দেখবে, বাইবেলে দেখবে একটা খুব সুন্দর কথা আছে ক্রাইস্টের, টেম্প দেম টু অর্গানাইজ। এই টেম্পটেশনটার বাইরে থাকে তন্ত্র।
তাই জন্য রাষ্ট্র নির্মাণে বা দণ্ডনীতি নির্ধারণে তন্ত্র ডাজ নট কেয়ার। তন্ত্র একটা সেলফ ওয়ার্কিং স্ট্রাকচার। ও তোমাকে এটা বলবে না যে তুমি তেড়ে মেড়ে দণ্ড দিতে যাও। তন্ত্র এমন একটা স্ট্রাকচার, ও নিজে দণ্ড প্রোভাইড করে। তন্ত্র আগুনের মতো, তুমি যদি আগুনে হাত দাও তোমার নিজেই হাতটা পুড়বে। তুমি আগুনে হাত দিয়েছো কেন সেটার জন্য অন্য কেউ তোমাকে মারতে আসবে না। তন্ত্র ইজ দ্যাট মাচ সেলফ এভিডেন্ট, ও নিজেরটা নিজে দেখে নিতে পারে। দণ্ডনীতি মনুষ্যের জন্য হয় যেটা মাস ইনভলভড, যেখানে একটা মোর দেন ওয়ান পিপল, আ গ্রুপ অফ পিপল ইজ ইনভলভড, সেইখানে দণ্ডের প্রশ্ন আসে। কিন্তু তন্ত্র তো সেখানে ডিল করে না। তন্ত্র একক মনুষ্যের কথা বলে। তন্ত্র আমাকে এইটা শিক্ষা দেয় যে বাবা তুমি তোমার কাজটা ঠিক করে করো। এবং এইটা যখন একটা বৃহত্তর সমাজে প্রচারিত হয়, প্রত্যেকটা মানুষ যখন সবাই নিজের কাজটা ঠিকঠাক ভাবে করে, সমাজটা এমনিই দাঁড়িয়ে যায়। আলাদা করে ওকে কোনো পুশ করতে হয় না। দ্যাটস মাই ভিশন অ্যাবাউট দণ্ডনীতি অ্যান্ড তন্ত্র। ধন্যবাদ কৌস্তব দা। দণ্ডনীতি, কৌটিল্য দণ্ডনীতি, শুক্রাচার্যের দণ্ডনীতি, এই যে বিষয়গুলোর কথা আমরা শুনলাম, এগুলো সম্বন্ধে আমাদের কারোরই, সাধারণ আমাদের মতন যারা সাধারণ মানুষ বা যারা দর্শক শ্রোতারা রয়েছেন, তাদের কারোরই অবশ্যই এই বিষয়ে কোনো সেরকম আইডিয়া ছিল না। তাই এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। এবার আমরা সরাসরি আমাদের টপিকের দিকে ঢুকি। আজকে আমাদের টপিক হচ্ছে জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদের বিকাশে শক্তি পূজার ভূমিকা। আচ্ছা কৌস্তব দা, আমি স্পেশালি আমি নিজে যখন বাংলার ইতিহাস চর্চা করি বা বাংলার ইতিহাস নিয়ে লেখালেখি করি, তখন আমি খুঁজে পাই যে বহিরাগত শক্তির আক্রমণ বাংলায় বারংবার বারংবার ঘটেছে, এবং সৌভাগ্যবশত বাঙালিরা বারংবার সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। সেটা যদি কখনো কখনো পারেনি, কখনো কখনো পেরেছে। কিন্তু আমরা যখন দেখি বাংলার স্পেসিফিক্যালি, যখন আমরা মধ্যযুগে চলে আসি, যে সময়টায় পাঠান শক্তি উত্থান হচ্ছে পূর্ব ভারতে, আর উত্তর ভারতে সেই সময় মোগল শক্তির উত্থান হচ্ছে, এবং এই দুটো শক্তি দুদিক থেকে বাংলাকে আক্রমণ করতে চেয়েছিল। সেই সময় জলপথে পর্তুগিজদের আগমন হচ্ছে, তারা ফিরিঙ্গি নামে পরিচিত হচ্ছে। এই সময় বাংলার ছাত্র শক্তির একটা বিশাল বড় স্ফুরণ ঘটেছিল। সেটা হতে পারেন মল্লভূমের বীরাঙ্গীর হতে পারেন, তিনি যশোরের মহারাজা প্রতাপাদিত্য হতে পারেন, তিনি কেদার রায় হতে পারেন, তিনি সীতা রায় হতে পারেন, সকলেই হতে পারেন। এবং এই প্রত্যেক বেনি রায় সান্যাল হতে পারেন। হ্যাঁ, আপনার পূর্বপুরুষ বেনি রায় সান্যাল, তার নামটা এখানে অবশ্যই নেওয়া প্রয়োজন, কারণ যখন আমরা বাংলার শাক্ত ইতিহাসের কথা বলি তখন বেনি রায় সান্যালের নামটা মুছে দেয়া হয়। কারণ দুর্ভাগ্যবশত আমরা এখনো সমস্ত মানুষকে বেনি রায় সান্যালের বিষয়ে বলতে পারি। তাহলে কৌস্তব দা, এই যে কয়েকজনের নাম আমি পড়লাম, এছাড়াও আরো বহু বহু যোদ্ধা আছেন, সবার নাম তো একবারে এক লাইনে করা সম্ভব না। আরেকজনের নাম করে রুদ্রনারায়ণ রায়, ঘুষুটের মহারাজা রুদ্রনারায়ণ রায়, রায়বাগিনী ভবশঙ্করী, এনাদের সবাইকে একটা সূত্র গেঁথে দেয়, এবং সেই সূত্রটা হচ্ছে এনারা প্রত্যেকেই শক্তির আরাধনা করতেন। প্রতাপাদিত্যকে নিয়ে যখন অন্নদামঙ্গল কাব্যে লেখা হচ্ছে, তখন রায় গুণাকর লিখছেন বড়পুত্র ভবানীর প্রিয়তম পৃথিবী। প্রতাপাদিত্যকে ভবানী, মা ভবানীর বড়পুত্র হিসেবে বর্ণনা করা হচ্ছে। ক্ষিতি বংশাবলী চরিতে বলা হচ্ছে 52,000 জ্যাঠালি, একদম তাই। এবং ক্ষিতি বংশাবলী চরিতে প্রতাপাদিত্যকে বলা হচ্ছে কালিকা চরণাসক্ত। তাহলে এই যে বাঙালির এই যে ছাত্র শক্তির এই যে উত্থানটা ঘটেছিল, এর পিছনে, এবং এই যে আমরা কথাটা বললাম যে এই সময় যাদের উত্থান ঘটেছিল তারা অধিকাংশই ছিলেন শক্তির আরাধনা করতেন তারা, এবং মায়ের আরাধনা করে, মায়ের আশীর্বাদ লাভ করেই তারা বছরের পর বছর ধরে, বহু বহু বছর ধরে বাংলাকে রক্ষা করতে পেরেছিলেন বহিরাগত আক্রমণ, বহিরাগত লুট থেকে। এই বিষয়ে আপনি কিছু বলুন, কিভাবে এই যে শক্তি পুজোর
এই যে একটা আধার বাংলার মধ্যে তৈরি হলো এবং কিভাবে বাঙালি রাজারা শক্তি পূজা করে তারা নিজেদের খাদ্য শক্তিটাকে একদম চরমতর স্তরে নিয়ে যেতে পারলেন। এটা আমি বলবো না। কেন আমি এটা বলবো না? তার কারণ প্রমাণ কেবলমাত্র এই সিদ্ধান্তে আমাকে উপনীত করে না যে ভগবতীর উপাসনা করলে ক্ষাত্র শক্তির উন্মেষ হয়। না না, সেটা তো কখনোই না। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অত্যন্ত উগ্র সাম্রাজ্যবাদী রাজা মহারাজ সমুদ্রগুপ্ত বিষ্ণুর উপাসক ছিলেন। বিষ্ণুর উপাসক। পার্থক্যটা কোথায় জানো সৌম্যদেব? ভগবতীর উপাসনা করলেই যে ক্ষাত্র শক্তির উন্মেষ হয়, আর শ্রীহরির উপাসনা করলেই যে ঢলো ঢলো হয়ে ঢলে পড়তে হয়, এই ভক্তির আফিং চাটানোটা যতদিন না মানুষের কাছে বন্ধ হবে, উই ক্যান নট এক্সপেক্ট এনিথিং। একদমই তাই। এবং এই ভক্তি আন্দোলনটা যিনি শুরু করেছিলেন সেই শ্রী ভক্তি চৈতন্য আন্দোলন তো আলাদা জিনিস। ভক্তি একদমই তাই। আন্দোলন ডিফারেন্ট, আর ভক্তির আফিং চাটানোটা ডিফারেন্ট। একেবারেই ঠিক, অবশ্যই তাই। আজকে হিন্দুরা প্রত্যক্ষভাবে এই কথাটার জোর গলায় বিরোধ করতে পারে যে যখন এই কথাটা মার্কসিস্টরা বলছে যে রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম ফর মাসেস, আমরা কেন এটার বিরোধ করছি? রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম ফর মাসেস, ধর্ম নয়। একদমই তাই। ধর্ম ওপিয়াম ফর মাসেস নয়। ধর্ম তোমাকে তলোয়ার ধরতে শেখায়। ধর্ম তোমাকে সবার আগে সুস্থ থাকতে শেখায়। একদমই তাই। ধর্ম তোমাকে অযথা অসুস্থ হতে শেখায় না, শারীরিকভাবে মানসিকভাবে শেখায় না। এটা তোমার রিলিজিয়ান তোমাকে শেখাতে পারে। ধর্ম আর রিলিজিয়ানের একটা পার্থক্য আছে। ধর্ম একক, আলাদাভাবে একটা মানুষকে গিয়ে হিট করে, তুমি এটা করবে। তুমি অনুদয়ে সূর্য উদয়ের আগে তুমি ঘুম থেকে উঠবে। ধর্ম আমাকে এই শিক্ষাটা দেয় যে তুমি অমুক অমুক দিনে এই এই কাজ করবে, এই দিনে এই কাজ করবে না। রিলিজিয়ন তোমাকে বলে তোমরা সবাই রবিবার চার্চে যাবে। দিস ইজ দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। ধর্ম অর্গানাইজড রিলিজিয়নের কথা কোথায় কিভাবে বলেছে আমার জানা নেই, আর ধর্মের একটা ডেফিনিশন আছে। ওই কিছু মানুষ বলে না, আমি রাস্তার কুকুরদের বিস্কুট খাওয়াই, ওটাই আমার ধর্ম। না, ওটা ধর্ম নয়। ধর্মের একটা ডেফিনিশন আছে যেটা শাস্ত্র বলে। কোন শাস্ত্র বলে? পূর্ব মীমাংসা শাস্ত্র বলে। জৈমিনীর পূর্ব মীমাংসা শাস্ত্র বলে যেটা কর্মকাণ্ডীয় ধর্ম, কর্মকাণ্ড ভিত্তিক ধর্মের মূল ভিত্তি, সেই শাস্ত্র আমাকে ধর্মের ডেফিনিশন করে দিয়েছে। যাগ আদি রেব ধর্ম, একমাত্র দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগকেই ধর্ম বলে। ওখানে এব শব্দটার প্রয়োগ আছে, এব, একমাত্র, আর কিচ্ছু নয়। আর ধর্মের লক্ষণ কি? প্রচোদিত করবে তোমাকে, ও তোমাকে প্রেরিত করবে, ও তোমাকে জড়ের মতো বসিয়ে দেবে না। ও তোমাকে জড়ের মতো বসিয়ে দেবে না। এ অত্যন্ত খেদের কথা যে আজকে এই গল্পটাকে, এই ঘটনাটাকে বা এই কিংবদন্তিটিকে গ্লোরিফাই করা হচ্ছে আমাদের মাঝে,
যে বিষ্ণুপুরকে রক্ষা করতে মদন মোহন কামান তুলে নিয়েছিলেন। একদমই তাই, আমি একেবারেই তাই। অবিশ্বাস করছি না যে প্রভু সত্যি কামান তুলে নিয়েছিলেন কিনা, আমি অবিশ্বাস করছি না। সেই ঠাকুর বলছেন না কথামৃততে একটা জায়গাতে যে প্রভু কি করছেন, প্রভু সূচের মধ্যে দিয়ে হাতি পার করছেন, ওনার পক্ষে তাও সম্ভব। আমি সেটা নিয়ে কথা বলছি না, আমি বলছি এই নবতটা এলো কি করে, হ্যাঁ, একদমই তাই, একদমই এত তাই। এই খারাপ প্রশ্নটা খুব অবস্থা করা হলো কি করে। এবং মানে যেটা এক্ষেত্রে বলা দরকার যে মল্লভূমের কথা যদি বলাই হয়, হ্যাঁ, যেহেতু আমি নিজে রাঢ় নিয়ে একটু পড়াশোনা করেছি, মল্ল হ্যাঁ, রাজারা এতটা শক্তিশালী ছিলেন যে হুম, মোগলরাও দরকার নেই ভাই এদের সাথে যুদ্ধ করে এদের সাথে বন্ধুত্ব করে না। এদের সঙ্গে লেগে পারা যাবে না। লাল বাঁধ, এদের সাথে, হ্যাঁ, লাল বাঁধ। বিষ্ণুপুরের লাল বাঁধ, হুম, মুন্ডমালার ঘাট, সেখানে কি ভক্তির আফিংটা চাটানো হলো যে হুম, আজকে শ্রীহরিকে কামান নিয়ে নামতে হচ্ছে। একদমই তাই, আর একদমই তাই। শ্রীহরিকে যদি কামান নিয়ে নামতেই হচ্ছে, তাহলে কিসের জন্য শ্রীহরিকে অবতীর্ণ হতে হচ্ছে? একটা গ্রামকে রক্ষা করার জন্য। যিনি ওই অহং সর্বস্য প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে, এরকম একটা ভয়ঙ্কর বিশ্বরূপ দেখিয়ে নিয়ে পরে আমি ব্রহ্মাণ্ড, আমি মৃত্যু, আমি কাল, এই ধরনের উদ্ঘোষ করছেন ভগবদ গীতাতে। যখন আমরা এই মাহাত্ম্যগুলো প্রচার করি, তিনি এসে নিয়ে পরে কামান মেরে নিয়ে পরে একটা গ্রাম বাঁচিয়েছেন, আমরা ওনার মাহাত্ম্য কীর্তন করছি না, আমরা ওনাকে লঘু করছি। মাহাত্ম্য কীর্তন হলো এটা? হলো না। একেবারেই না, একেবারেই না। এবং শুধু তাই না, এইগুলো এইগুলো বলো। এইগুলো করে মানুষ এই যে এই মাহাত্ম্য কীর্তন গুলো যখন করে, আপনি যখন এই বিষয়টার কথা বললেন, এই মাহাত্ম্য কীর্তন গুলো যখন মানুষ করে তখন মানুষ বিষ্ণুপুরকে রক্ষা করতে সত্যিই দলমাদল চালানো হয়েছিল। এটা তৎকালীন পরবর্তীকালে ইংলিশ গেজেটার্সও লেখা হয়েছে। মদন মোহন মাহাত্ম্যর গল্পটা এসছে পরবর্তীকালে লেখকরা লিখেছেন, এবং তারা কি করেছেন, তারা মদন মোহনকে মাহাত্ম্য দিচ্ছেন, তারা দিতেই পারেন, খুব ভালো, দিতেই তারা পারে। মদন মোহনকে সম্মান করেন, তারা মাহাত্ম্য দিয়েছেন। কিন্তু তারা কি করলেন, তারা এর পিছনে আসলে যারা দলমাদলটা তুলে তেগু চালিয়েছিল, কেউ তো চালিয়েছিল, সে রাজা হতে পারে, রাজার ছেলে হতে পারে, রাজা নাতি হতে পারে, একজন সাধারণ সৈনিক হতে পারে, কে সেটা তো জানা যায় না। সেই মানুষগুলোকে তারা খাটো করলেন। তারা একাধারে ঈশ্বরকেও, আপনি যেটা বললেন যে যিনি বিশ্বরূপ দেখিয়েছেন তিনি নেমে আসবেন একটা কামান চালাতে, তিনি তো, এই যে আপনি বললেন না আমি ধর্ম তো আমি সেটাকে অবিশ্বাস করছি না। তিনি একটা হ্যাঁ, কামান চালাতে নেমে আসতে পারেন, হুম, অফকোর্স পারেন। কিন্তু তুমি যে পয়েন্টটা বলছো, সত্যি যিনি চালিয়েছিলেন হুম, তার কি? আমি আরেকটা এগিয়ে গিয়ে প্রশ্ন করছি, এই যে ঘটনাটার প্রচার হলো যে শ্রীহরি এসে নিয়ে কামান চালিয়ে রক্ষা করেছেন, মানুষ কি শিখলো তার থেকে? আমি ঘরে বসে যাই, আমার হুম, জন্য শ্রীহরি এসে কামান চালাবেন। একদমই তাই, মানুষ এটাই শিখলো, মানুষ এটাই শিখলো। এবং মানুষ, প্রহ্লাদের কি ভক্তি, প্রহ্লাদের কি হ্যাঁ, ভক্তি, সাক্ষাৎ নারায়ণ এসে তাকে রক্ষা করলেন। আমার কোশ্চেন হচ্ছে, প্রহ্লাদের আগে গোটা পৃথিবীতে হিরণ্যকশিপুর অত দিনের শাসনকালে একটাও বিষ্ণু উপাসক তৈরি হয়নি কি? হুম, একজনও বিষ্ণু উপাসক তৈরি হয়নি? কোনো বৈষ্ণব শক্তি জন্মগ্রহণ করেনি? কেউ ওনার অষ্টাক্ষর মন্ত্রের জপ করেনি? করেছে, নিশ্চয়ই করেছে, অবশ্যই করেছে, অবশ্যই করেছে। নিশ্চয়ই করেছে। আর তাদের ত্যাগ, তাদের তপস্যা, ওর ওই অবস্থায় হিরণ্যকশিপু রাজ্যে থেকে নিয়ে পরে তারা যেটা করে দিয়েছে, সেটাতে কিছু হয়নি, প্রহ্লাদের জন্য হয়েছে। এটা অপবাদ, ঠিক আছে? এটা অপবাদ, এটা এক্সেপশন। এক্সেপশনকে ল বলে দিও না। একদমই তাই। অপবাদ কখনো নিয়ম হতে পারে না। উৎসর্গটা উৎসর্গ, অপবাদটা অপবাদ। অপবাদ মানে এখানে, মানে সাধারণত বাংলাতে অপবাদ শব্দটা যেভাবে প্রয়োগ করা হয় সেভাবে বলা হচ্ছে না। শাস্ত্রীয় পরম্পরাতে অপবাদ শব্দটার অর্থ হচ্ছে এক্সেপশন। এটা একটু মেনশন করে দিই। এই যে
শ্রীহরি যদি আজকে কামান চালিয়েওছেন তো সেটা এক্সেপশন, সেটা অপবাদ। তাই জন্য এইটা আমি বলতে পারি না। হ্যাঁ, এটা দেখা গেছে যে মুসলিম ইনভেশনের পর থেকে 1192 ঘুরির আক্রমণের পর থেকে ভারতবর্ষে এরকম বহু রাজন্য বর্গ তৈরি হয়েছেন যারা সেই শক্তিকে পরাজিত করেছেন, এবং তাদের মধ্যে অধিকাংশই দেবীর উপাসক ছিলেন। অধিকাংশ দেবীর উপাসক ছিলেন। আমি এটা বলতে পারি না যে শুধুমাত্র দুর্গাপূজা করলে পরে তোমার সেই ক্ষমতা হবে যে তুমি শত্রু পরাজিত করতে মানে তাকে পরাজিত করতে পারবে। আমি এটা বলতে পারি না। সিদ্ধান্ত এটা হতে পারে, তুমি তোমার ইষ্টের নিষ্ঠায়, তোমার নিজের দেবতার উপাসনায় তুমি স্থির থাকো, তোমার মধ্যে শত্রু সংহারের ক্ষমতা থাকবে। তুমি আমাকে একজন দেবতা দেখিয়ে দিতে পারবে যার উপাসনা আমরা করি অথচ তার একজন যোদ্ধা স্বরূপ নেই? না, সম্ভবই না, সম্ভবই না দেখানো। সমস্ত যেটাকে আমরা বলি প্রত্যেকটা সম্প্রদায়ও যদি আমি বলি, প্রত্যেকটা সম্প্রদায় থেকেই তো আছেন, শৈব হোক, শাক্ত হোক, সৌর হোক, গণপত্য হোক। মহাদেবের তো মহা উগ্র উগ্র সমস্ত সংহার মূর্তি। একদম 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 তো নিজে একদম সংহারের দেব, নারায়ণের একদম। নিজের আছে। একদম কুরুক্ষেত্র যুদ্ধটাকে ডমিনেট করছেন শ্রীহরি। ওই স্বামী বিবেকানন্দ বলেছিলেন না যে বৃন্দাবনের বংশী হাতের কৃষ্ণ নয়, কুরুক্ষেত্রে কৃষ্ণ তোদের আদর্শ হোক। হ্যাঁ, তুমি কৃষ্ণের উপাসনা করছো, ওই কৃষ্ণের উপাসনা করো, কদম গাছের নিচের বংশী বাদনরত কৃষ্ণের নয়। ওই কৃষ্ণের উপাসনা করো। এক হাতে উনি লাগাম ধরে আছেন ঘোড়ার, ঘুরে একদিকে উনি উপদেশ দিচ্ছেন, ব্রহ্মজ্ঞান উপদেশ করছেন, প্রেরিত করছেন। শ্রীহরি এটা বলছেন না যে বাবা আমি তোমার সাথে আছি, তোমার আর ভাবনা কি ব্রো, তুমি নামো, তুমি জিতে যাবে। শ্রীহরি দাঁড়াচ্ছেন, ওনার গায়ে যখন তীর লাগছে তখন সেটা ফুলের মালা হচ্ছে, অর্জুনের জন্য নয়। অর্জুনের জন্য নয়, অর্জুনকে কিন্তু দু হাতে যুদ্ধ করতে হচ্ছে। মহাভারতে একটা ছোট এক্সাম্পল দিয়ে এখানে মনে পড়লো, আমাদের হাতে সময় আছে তো এটা বলবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। একটা ছোট একটা ইনস্ট্যান্স দেখো, কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, দু হাতে শত্রু সংহার করছেন অর্জুন। শ্রীহরি একবার ওনাকে ঘুরে নিয়ে পরে বললেন যে দেখো একটা কেস হয়েছে, মানে অনেকক্ষণ ধরে যুদ্ধ চলছে তো ঘোড়াগুলো হাঁপিয়ে গেছে, এদের ইমিডিয়েটলি একটু বিশ্রামের ব্যবস্থা করতে হবে, নইলে কিন্তু চাপ আছে। তার কারণ এই 4টি ঘোড়াই এখন আমার সম্বল, এখন যদি একটা মাঝখানে ধসে যায় তাহলে অসুবিধা আছে। অর্জুন বলছেন ঠিক আছে, কাছাকাছি তো কোনো আস্তাবল, মানে যেখানে উনি যুদ্ধ করছিলেন বিশাল প্রান্তত্ব, তো তার কাছাকাছি এরকম কোনো অবস্থা বা ব্যবস্থা ছিল না যেখানে এই ঘোড়াগুলোকে একটু বিশ্রাম দেওয়া যায়। অর্জুন বলছেন ঠিক আছে, কোনো চাপ নেই, তুমি সাইড করে রথটা লাগাও। শ্রীহরি প্রভু সাইড করে উনি রথটা লাগাচ্ছেন। অর্জুন নিজের বাণের শক্তিতে এবং দিব্যাস্ত্রের শক্তিতে ওইখানে ইমিডিয়েটলি একটি ছোট পুকুরের মতো তৈরি করছেন, একটি ছায়ার ব্যবস্থা করছেন। শ্রীহরি রথ থেকে ঘোড়াগুলোকে খুলে তাদেরকে জল টল খাওয়াচ্ছেন, একটু ছায়াতে তাদেরকে বিশ্রাম করাচ্ছেন, ঘাস টাস খাওয়াচ্ছেন, এবং তাবৎ মাটিতে নেমে অর্জুন দু হাতে শত্রু সংহার করছেন এবং ওই জায়গাটাকে প্রোটেক্ট করছেন যে শ্রীহরি ওনার ঘোড়াদেরকে জল খাওয়াবে। এটা বীরের ধর্ম, এটা বীরের লক্ষণ, এটা শ্রেষ্ঠত্বের লক্ষণ। সাক্ষাৎ শ্রীহরি তিনি রথ চালাচ্ছেন, তারপরেও কিন্তু অর্জুনকে এতটা শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে হয়েছে
ইট ডাজ নট ম্যাটার যে তুমি কার উপাসনা করো, তুমি দুর্গার উপাসনা করো না তুমি নারায়ণের উপাসনা করো, ইট ডাজ নট ম্যাটার, নাকি তুমি গণপতির উপাসনা করো, ইট ডাজ নট ম্যাটার। তুমি রক্তে ভয় পাও না তো? তুমি নিজের কাছে এইরকম পলায়ন পরতা করো না তো? এরকম ভীরু একটা কাওয়ার্ডিস কাপুরুষ অবস্থা তোমার মধ্যে নেই তো, যে আমাকে কেউ মারতে এলে আমার ওপর আক্রমণ যখন হবে তখন শ্রীহরি কামান নিয়ে আমাকে রক্ষা করতে আসবে? এটা নেই তো তোমার মধ্যে। তাহলে শুধুমাত্র দুর্গার উপাসনা বা দেবীর উপাসনাকে আলাদা করে ফোকাস করবার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার দেবতাদের উপাসনা করো, ঠিকভাবে করো। প্রত্যেকজন দেবতার শত্রু সংহারের জন্য আলাদা আলাদা প্রকরণ আছে, তাদের উপাসনা করি। মহাদেবের আছে খড়গ রাবণ, খড়গ রাবণ প্রয়োগ কতজন করতে পারছে, তাই না? একেবারেই তাই। তাহলে পরে শুধুমাত্র যে শক্তির উপাসক হলে পরে সে শত্রু সংহারে সমর্থ হবে? বাজে কথা, বাজে কথা। তাহলে সমুদ্রগুপ্ত তৈরি হতো না, কোনোদিন হতো না। আর সমুদ্রগুপ্তের মতো উগ্র সাম্রাজ্যবাদী রাজা খুব কম দেখেছে ভারতবর্ষের মাটি। পরম বৈষ্ণব। সমুদ্রগুপ্তের কথা যখন বললেন তখন গুপ্ত বংশেরই পরবর্তী লিনিয়ে যে বাংলায় জন্মগ্রহণ ছিলেন বংশীয় সম্রাট শশাঙ্ক। আজকে বাঙালি জাতিসত্তার জন্মর প্রেজেন্ট বাঙালি জাতিসত্তার আমাদের বঙ্গাব্দের যিনি প্রবক্তা সেই গৌড়েশ্বর শশাঙ্ক মহাদেবের উপাসক ছিলেন, মহাশৈব ছিলেন। তার তার কয়েনেই তার তার কয়েনের মধ্যেই মহাদেব ছিলেন। সুতরাং এটা অবশ্যই কোনো কথা নয় যে আমি শুধু শক্তি পূজা করলে আমি বিরাট বড় বীর, বা আমি শক্তি পূজা করি বলেই আমি বীর, সেটা নয়, কখনোই সেটা নয়। কিন্তু কখনোই না। কখনোই সেটা বলা সম্ভব নয়। এটা তো বললে সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলা হবে। ঠিক। অবশ্যই তাই। আচ্ছা, এরপর আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পুস্তকদা, আমরা যখন বাংলার ইতিহাসের কথা বলি, বাঙালির ইতিহাসের কথা বলি, তখন যেরকম আমরা মধ্যযুগের কথা বললাম, যে সময় মহান বীরদের নাম আমরা নিলাম, যারা রক্তের বিনিময়ে, যুদ্ধের বিনিময়ে এবং নিজেদের প্রাণের বিনিময়ে আহ বঙ্গভূমিকে রক্ষা করেছেন। বঙ্গভূমি সেরকমই আরেকটা প্রবল উত্থান, প্রবল শক্তির উত্থান বলা চলে, সম্ভবত শেষবারের মতন বাঙালির সর্বোচ্চ শক্তির উত্থান হয়েছিল স্বাধীনতা সংগ্রামের সময়। স্বাধীনতা সংগ্রাম, অগ্নিযুগের সময় অরবিন্দ থেকে শুরু করে, অনুশীলন যুগান্তর সমিতি থেকে শুরু করে, সূর্য সেন থেকে রাসবিহারী ঘোষ থেকে সুভাষচন্দ্র বসু অব্দি, এবং তার পরবর্তীকালে 1946-এর সময়কালে গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের মতন যারা উঠে এসেছিলেন, এদের এই যে জাতীয়তাবাদ, বাঙালি যে ভারতীয় যে জাতীয়তাবাদ, যেটার উত্থান হয়েছিল মূলত বঙ্গভূমি থেকে, এবং সেই উত্থানের পিছনে সব থেকে বড় ইন্সপিরেশন ছিলেন এই যে আমরা দুজনের কথা বললাম, যে অনুশীলন সমিতির যখন কাউকে সভ্য হতে হতো, তাকে গীতা পড়তে হতো, এবং বলা বাঘাযতীন যদি কাউকে বলতেন, বাঘাযতীন কাউকে যে আমি আপনার দলে যোগ্য হতে চাই, বাঘাযতীন তাকে গীতা দিতেন আর একটা ডাম্বেল দিতেন, বলতেন তুমি 1 মাস ডাম্বেল নিয়ে শরীর চর্চা করো আর 1 মাস গীতা পড়ো, তারপর আমার কাছে এসে বলো। ঠিক সেরকমই মাস্টারদা সূর্য সেনের কাছে যখন তার দল যখন দীক্ষা নিতে যেত, অনন্ত সিংহের লেখায় আমরা পাচ্ছি সেখানে একটা ভীষণ মা কালীর মূর্তি ছিল, সেখানে গিয়ে বুক চিরে নিজের রক্ত মায়ের চরণে অর্পণ করে তারপর তারা মাস্টারদা সূর্য সেনের দলে যোগ দিতে পারত। এবং তারপর ভারতীয় বিপ্লবীদের রণ উদ্ঘোষ, বন্দে মাতরম, বন্দে মাতরম যে গীত, যে মন্ত্রটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের দিয়ে গেছিলেন, এই সবকিছুর সঙ্গেই খুব গভীর ভাবে জড়িত। এবং একটা সময় তো এমন হচ্ছে যখন ব্রিটিশরা মা কালীর ছবিও পর্যন্ত ব্যান করতেছিল, এবং মা কালীর ছবি তখন এতটাই ব্রিটিশদের কাছে ভয় ছিল যে মা কালীকে বলা হতো দ্য সুপ্রিম লিডার অফ রেভলিউশন, এবং বিপ্লবীরা তাই মানতেন। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, কিভাবে এই বিকাশটা কিভাবে হলো?
আমার গুরু মহারাজ একটা কথা বলতেন আমাকে, এটা আমাকে উনি খুব ভালো শিখিয়েছিলেন, যে কৌস্তব আজকে 50 বছর, 60 বছর, 70 বছর পরে এসে এটা আলোচনা করা বা এটা পরীক্ষার খাতায় লেখা খুব সহজ, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ কারণ কি কি ছিল লেখো। 10 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন। ওই অবস্থাটার মধ্যে যারা বেঁচেছে তারা জানে যে ওই যুদ্ধটা ছাড়া আর কোনো পন্থা ছিল না। যারা ওই অবস্থাটার মধ্যে বেঁচেছে, তুমি যে অগ্নিযুগের কথা বলছো না, স্বাধীনতা সংগ্রাম, সেই অবস্থাটা কি ছিল we can't even imagine that in our wildest dreams। ওটা কি অবস্থা ছিল একটা, what degree of turmoil people of Bengal, people of this land faced in those years, those dark hours। we can't even imagine that। আমরা ওটা ভাবতে পারবো না, আমরা ওটার কাছাকাছি যেতে পারবো না। আমরা ওটা বইয়ের পাতায় পড়তে পারবো, ইতিহাসবিদরা ওটা নিয়ে মারামারি করবে, নেতারা ওটা নিয়ে রাজনীতি করবে, আমরা ওটার ধারে কাছে যেতে পারবো না। আমার মনে হয় না, এটা খুব দৃঢ়তার সাথে আমি বলছি, স্বাধীনতা সংগ্রামে বাঙালি যেভাবে এগিয়েছে, যেভাবে লড়েছে, যে ভিশন তার সামনে ছিল, যে আদর্শ নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল এবং যা যা করেছে, তার কোন রকম পুনরাবৃত্তি আমাদের যেন না করতে হয় জগদম্বা, যেন ওই সময়টা না দেখতে হয়। আজকে বাঘা যতীন শ্রী শ্রী মায়ের কাছে যখন যাচ্ছেন, দেবী শারদাম্বিকার কাছে, ওনাকে প্রণাম করে নিয়ে পরে উনি যাচ্ছেন যুদ্ধ করতে বুড়িবালা মঞ্চ। স্বামীজি যখন শরীর যাচ্ছে, আমার এক্ষুনি সোর্সটা মনে পড়ছে না, তখন তো মা শরীরে, স্বামীজির যখন শরীর যাচ্ছে, ওনাকে যখন খবর দেওয়া হচ্ছে যে স্বামীজি নেই আর, মা একটি কথা বলেছিলেন যে একজন গেল, এবার এক এক করে সব যাবে, ঠাকুরের পার্শ্বদরা। আর নরেন বাবা যে কাজটা করছিল, এরপরে ব্রিটিশ ওকে জেলে ভরতে পারতো, আমি সেটা দেখতে পারতাম না। সেই মায়ের কাছে যখন বিশ্বযুদ্ধের সময় ওনার পায়ের ব্যথার জন্য ইথার আনা হচ্ছে বা কোনো ওরকম একটা কোনো ওষুধ আনা হচ্ছে, মা তখনও সেখানে বলছেন, ওইখানে মাকে বলা হয়েছিল যে মা তুমি একটি বার বলো যে ব্রিটিশ উচ্ছন্নে যাক। মা বলেননি সেটা। মা বলছেন তা কি করে বলবো বাবা, ওরাও আমার সন্তান। So we can't even imagine what that phase was। আমরা যে বারবার এই কথাটা বলি না সৌম্যদীপ, যে উই আর ইন এ কলোনিয়াল হ্যাংওভার, উই আর ইন এ কলোনিয়াল হ্যাংওভার, লেট আস গেট পাস্ট ইট না। হয়ে গেছে, পেরিয়ে গেছে ওই ডার্ক আওয়ারটা। ওই ডার্ক আওয়ারটা কিছু স্ট্রং মানুষদেরকে তৈরি করতে পেরেছিল, সেই স্ট্রং মানুষরা আমরা আজকে একটা ভালো একটা শান্ত পরিবেশ পেয়েছি। তখন ইমিডিয়েট একটা বেরোনোর রাস্তার প্রয়োজন ছিল, আমাদের হাতে এখনো কিছুটা সময় আছে, অত ভয়ঙ্কর অবস্থা এখন নেই। আর যদি আজকে অতটা ভয়ঙ্কর অবস্থা নেই, তাহলে পরে শাস্ত্র যে মার্গগুলো দিচ্ছে, অলরেডি অ্যাভেলেবেল আছে, সেগুলো কেন এক্সপ্লোর করব না আমি? কিসের জন্য? আমার কাছে তাহলে আদর্শ ওই ভয়ঙ্কর ডার্ক আওয়ারটা কেন হবে? চোখের সামনে আছে বলে না। তখনকার বিপ্লবীরা
তৎকালীন অগ্নিযুগের বিপ্লবীরা দেবী দুর্গার উপাসনা করছেন, দেবী দুর্গাকে বা দেবী কালিকাকে বুক চিরে রক্ত দিচ্ছেন, সগাত্র রুধিরের বলিদানের এটা বিধান নয় শাস্ত্রীয়ভাবে, তন্ত্র এটার সঙ্গে সংযুক্ত নয়, কিন্তু তার মানে কি ওনারা যেটা করেছেন সেগুলোর এবার আমরা সমালোচনা করতে যাব? তার আগে মাথাটা ধর থেকে কেটে পড়ে যাক। সেই সব বিপ্লবীদের সম্পর্কে কথা বলবার আগে ওনারা চোখের সামনে ওই জ্বলন্ত আদর্শ দেখেছেন, আমরা আমাদের চোখের সামনে কি দেখব? প্রবলেম তো আছে সৌম্যদীপ, প্রবলেম তো আছে, বাট সলিউশনে তুমি এতক্ষণ আমাকে যে প্রশ্নগুলো করছো না, আমি একটু ইন্টারাপ্ট করছি তোমাকে, তুমি আমাকে যে ফরম্যাটে বা যে লিনিয়েজে আমাকে প্রশ্নগুলো করছো, ইটস নট গেটিং এনিওয়্যার। উই আর জাস্ট স্পাইরালিং অ্যারাউন্ড, ঘুরছি। বাট প্রবলেম যে আছে এটা তুমিও বুঝছো, আমিও বুঝছি, একজন মার্কসিস্টও বুঝছে যে সামথিং ইজ রং, সবাই বুঝছে যে কিছু তো একটা ভুল আছে, কিন্তু কি ভুল আছে সেটা নিয়ে কারুর সঠিক ধারণা নেই, যে কেউ যথার্থভাবে বলতে পারছে না যে না এইটা ভুল, এটা ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে, কেউ বলতে পারছে না। এই নিশ্চয়তাটা নেই, এই নিশ্চয়াত্মিকা সংকল্পটি নেই। তার ফল কি হয়েছে? আমরা এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়ে গেছি যে আমাদের হাতে একটাই কাজ, একটাই অস্ত্র আছে, সেটা হচ্ছে ব্লেম করা। সামথিং ইজ রং, উই কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট। আমরা জানি না কি করলে জিনিসটা ঠিক হবে, তাহলে কি করব? পাস করে দাও, পাস দ্য ব্লেম, পাস দ্য ব্লেম। ব্লেমটাকে জাস্ট আমরা পাস করে যাচ্ছি, এর কাছ থেকে ওকে, ওর কাছ থেকে তাকে, তার কাছ থেকে তাকে। হিন্দু ধর্মের এই ডিক্লাইনের কারণ কি? খ্রিস্টান মিশনারিরা চাল দিয়েছিল। হিন্দু ধর্মের এই ডিক্লাইনের কারণ কি? মুসলমানরা এসে অত্যাচার করছিল। তুই তো বেঁচে আছিস বাবা, তুই তো আছিস, তুই কি করছিস? গোটা রাষ্ট্রের বা গোটা জাতিকে একবারে টেনে তোলার মতো ক্ষমতা, রিসোর্স এবং প্ল্যানিং কোনোটাই আমাদের কাছে নেই। হোয়াট উই ক্যান ডু, আমরা কি করতে পারি, সলিউশন আছে কারো কাছে? প্রবলেমটা আছে, এটা তুমিও দেখছো, আমিও দেখছি, সলিউশনটা কি? তুমি আজকে তন্ত্র নিয়ে বলছো, আজকে এই প্রশ্নটা উঠে আসছে যে জাতীয়তাবাদের উত্থানে শক্তি পূজার ভূমিকা। কোনো ভূমিকা নেই শক্তি পূজার জাতীয়তাবাদের উত্থানে। জাতীয়তাবাদের উত্থানে শক্তি পূজার ভূমিকা থাকবে কি করে? শক্তি পূজার একটা অধিকার লাগে, সেই অধিকারটা আছে কতগুলো মানুষের মধ্যে, এবং সেই অধিকার অর্জনের জন্য লড়ছে কতজন? শক্তি পূজাটা করবে কে? কে করবে শক্তি পূজা? জিন্দেগিতে গায়ত্রী করেনি, দুবেলা মদের দোকানে দেখতে পাওয়া যায়, তারা তো দুর্গার পূজার আসনে বসে। শক্তি পূজা হচ্ছে কোথায়? হচ্ছে শক্তি পূজা যেখানে বিধিবৎ একদম যত্ন করে সম্পূর্ণ বিধান মতো শক্তি পূজা করা হচ্ছে, সেখানে একটা রক্ত নেই, সেখানে অহিংসার ওই আফিং চেটে বসে আছে। কোথা থেকে হবে? কি ভূমিকা আছে জাতীয়তাবাদের উত্থানে শক্তি পূজার? কোনো ভূমিকা নেই। কি করে থাকবে ভূমিকা? শক্তি পূজাটা তো হতে হবে। শক্তি পূজা ছেড়ে দাও, পূজা তো হতে হবে রে বাবা। একটা কর্মকাণ্ড, কর্মকাণ্ড আছে, কে করবে কর্মকাণ্ড? ওই তো দীর্ঘদিনের একটা কমপ্লিটলি হিন্দু ফোবিক একটা সরকারের লেখা ইতিহাস বই পড়ে আমরা বড় হয়েছি।
যেটাতে স্পষ্টভাবে আমাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে ধর্ম এমন একটা জিনিস যেটা ব্রাহ্মণরা তৈরি করেছে নিজেদের ব্যবসা চালানোর জন্য। এটা পড়ে তো আমরা বড় হয়েছি। তার ফল কি হয়ে দাঁড়িয়েছে? জেনারেশনের পর জেনারেশন ব্রাহ্মণ বংশগুলো, ওই এম এন রায়ের মতো লোকজন যে নিজে খেপুতেশ্বরীর বংশ, পুরোহিত বংশের ছেলে, সেইখান থেকে বিরোধিতা উঠে আসছে। কোন বেস, কোন ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে পরে শক্তি পূজাটা হবে? কে করবে শক্তি পূজা? আর কোন বিধানে করবে? সংস্কৃতর উচ্চারণ ঠিকঠাক নেই, গুহ্যকে গুহ্য বলে। কে করবে শক্তি পূজা? কি করে ভূমিকা থাকবে জাতীয়তাবাদের উত্থানে? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু, নাথিং। এসব কোনো কিচ্ছুর কোনো প্রয়োজন নেই। জাস্ট নিজের বর্ণাশ্রমোচিত, নিজের পিতৃপুরুষ প্রদর্শিত কর্মকাণ্ডটুকুতে বাবা দৃঢ় হও, এনাফ। ওইখান থেকে দাঁড়িয়ে যাবে ব্যাপারটা। 2 বছর 4 বছর 5 বছরের কাজ নয়, 2-3 জেনারেশনের কাজ আমাদের গাফিলতি আছে, ফাঁক আছে। ওই 2-3টে জেনারেশনের কাজকে শেষ করতে হবে, তবে গিয়ে যদি কিছু দাঁড়ায়। আর এটা নিয়ে আলাদা করে নতুন করে বলবার কিছু নেই। ভারতবর্ষের জাতীয়তাবাদ মানেই হিন্দুর জাতীয়তাবাদ, এটা আমার কথা নয়। বঙ্কিম থেকে শুরু করে রামমোহন থেকে শুরু করে সকলের কথা এটা। ভারতের জাতীয়তাবাদ মানে হিন্দুর জাতীয়তাবাদ। কৃষ্ণ চরিত্র পড়ো, রামমোহনের লেখা পড়ো। ইভেন একটা জায়গাতে রবীন্দ্রনাথ গিয়ে পর্যন্ত এই কথা বলছেন। আজকে আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গাটাতে? তন্ত্র মানে কি? ওই ইন্ডিয়ানা জোন্স দেখেছে লোকজন, নলে পরে ওই করণ অর্জুনের মা কালী। বলিউডে গান তৈরি হচ্ছে দেবী মহাকালীর ধ্যান মন্ত্র দিয়ে। বাহ বাহ বাহ, অসাধারণ। জাতীয়তাবাদের উত্থান হবে শক্তি পূজা দিয়ে। যে শক্তি পূজা করবে মানুষ কি করে? ওই তো করণ অর্জুনের গান বাজিয়ে। আজকে স্পিলবার্গ যে ইয়ে তৈরি করে দিল, ওই যেটা তো অমরিশ পুরী ছিল, ইন্ডিয়ানা জোনসের ওই পার্টটা, তুমি দেখেছো তো আশা করি? হ্যাঁ দেখেছি। ভারতবাসী হজম করে নিল। হ্যাঁ সেই ভারতেরই বলিউডের ভারতেরই অভিনেতা হুম হুম সেটাতে খলনায়কের রোল করলো। বাহ 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 বাহ, অসাধারণ। জাতীয়তাবাদের উত্থান হবে শক্তি পূজা দিয়ে। কে করবে শক্তি পূজা? রক্ত দেখলে ভিড়মি খায়, নিরামিষাশী হওয়া বা ওই ভক্তি নাটক করা। আবার রিসেন্ট একটা শুরু হয়েছে, মহামারীর আকার ধারণ করেছে, গোপাল। ওটা এক মহামারী। যে মনুষ্যদের শ্রীহরির ওই জায়গার কাছাকাছি যাওয়ার অনুমতি নেই, তারা এক হাতে গোপালের বিগ্রহ, এক হাতে চা খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। এই জাতির অবস্থা। লেটস লুক অ্যাট দ্য রিয়ালিটি। আমাদের শত্রু বাইরে নেই, কিছু না। ব্রাহ্মণ নিজের কাজ করো, ব্রাহ্মণ নিজের কাজ করো, বাকি কাউকে কিচ্ছু করতে হবে না। ছেড়ে দাও, বাদ দাও, তোমরা যা ইচ্ছা করো। ব্রাহ্মণ কড়ার থেকে কড়া ডিসিপ্লিনে থাকো, বাকিরা যা ইচ্ছে করো বাবা।
তোমাদের ধর্ম মানতে হবে না, তোমাদের কিচ্ছু মানতে হবে না। তোমরা ওই সিপিএম ইতিহাস বইতে যেটা শিখিয়েছে ধর্ম মানে, তোমরা ওটাই পড়ে নিয়ে পরে নিজেদের বেদবাক্য মনে করে থাকো। ব্রাহ্মণ তুমি না, তুমি দম্ভ বর্জিত হও। আমি আমার ফেসবুকের ভিডিওতে বারবার এই কথাগুলো বলছি, বারবার আমি এই জায়গাটা নোট করছি। ব্রাহ্মণ তুমি নিজের জায়গা থেকে নড়বে না, তুমি দম্ভ বর্জিত হবে, তুমি সত্যনিষ্ঠ হবে, তুমি মদ্যপান করবে না, তুমি প্রত্যেক দিন গায়ত্রী জপ করবে, তোমার ভাষায় নিয়ন্ত্রণ থাকবে, তোমার আচার ব্যবহারে নিয়ন্ত্রণ থাকবে, তুমি কখনো কোনো অবস্থাতেই অশালীন আচরণ করবে না, নিজের মিত্রবর্গের মধ্যেও করবে না। ব্রাহ্মণ নিয়ন্ত্রিত হও, বাকি আর কাউকে নিয়ন্ত্রিত হতে হবে না। বাকি যে যা করছে করুক, ব্রাহ্মণ তুমি ডিসিপ্লিনে থাকো, ব্যাস। এই শক্তি পূজার ভূমিকা। তন্ত্র কোথায় আসছে? তন্ত্র কে পালন করবে? তন্ত্রের বিধান মহানির্বাণ তন্ত্র থেকে কুলার্ণব তন্ত্র পর্যন্ত, জ্ঞানার্ণব, কৌলাবলী নির্ণয়, কত বলবো, মুন্ডমালা তন্ত্র, কুব্জিকা তন্ত্র, ইয়ে কি ত্রিপুরা রহস্য, যত আছে আমাদের এখানে বিষ্ণুক্রান্তার, ত্রিপুরা রহস্য যদিও বিষ্ণুক্রান্তার নয়, বিষ্ণুক্রান্তার যতগুলি 64টা তন্ত্র আছে প্রত্যেকটাতে একটা জিনিস বলা আছে, তুমি তন্ত্রোক্ত মন্ত্রের উপাসনা করছো, তুমি নিজের বর্ণাশ্রমোচিত ধর্ম তো পালন করো আগে। বর্ণাশ্রমোচিত ধর্মটা তুমি নিজের পালন করো, তোমার যেটা ধর্ম যেটা আছে, যেটা তোমার পিতৃপুরুষ তোমাকে দিয়ে গেছে সেইটুকুটা পালন করো। তারপর তো তার অধিকার হয় রে বাবা তন্ত্রে। সেই জায়গাটাতে একটা বিশাল বড় ফাঁক রেখে দিয়ে তন্ত্রে মহাবিদ্যার উপাসনা কেন? না অভিক সরকার লিখেছে ভোগ, তাই জন্য দেবী মাতঙ্গী হয়ে গেলেন উচ্ছিষ্ট খাওয়া। যাও এবার সবাই তেড়ে তেড়ে দেবীকে উচ্ছিষ্ট ভোগ দিতে, দিয়ে পরে এই জাতির জন্য আরো দুর্দিন নামিয়ে আনো। থ্যাংক ইউ লেখক, সাহিত্যিক, পাঠক, প্রচারক, অ্যাডভার্টাইজিং কোম্পানি, সকলকে অভিনন্দন। তন্ত্রের মাহাত্ম্য প্রচার করেছেন আপনারা, মানুষকে মার্গ দেখিয়েছেন। কৃষ্ণানন্দ আগমবাগী সারা জীবন ধরে যেটা করে গেলেন, যে মার্গটা দেখিয়ে গেলেন, আজ তারই নাম নিয়ে অসাধারণ কাজ করছেন আপনারা। অভিনন্দন আপনাদের, নাইস। দেবী ধুমরা থেকে শুরু করে দেবী মাতঙ্গী পর্যন্ত, এই যে মহাবিদ্যাদের নাম পর্যন্ত আমরা মুখে আনতে ভয় পাই, তাদের নিয়ে সিনেমা করছে কে? পরমব্রত, যে মানুষটা তন্ত্রের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, সেও আবার চট্টোপাধ্যায়। জাতীয়তাবাদের উত্থান কে করবে শক্তি পূজা? নাও ইটস মাই কোশ্চেন টু ইউ, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? আমরা তান্ত্রিকরা কি করব? যদিও না, ভুল বললাম, তান্ত্রিকরা কি করবে? আমরা কর্মকাণ্ডী ব্রাহ্মণ, আমরা আমাদের জায়গা ধরে রেখেছি, আমরা নিত্য অগ্নিহোত্র করছি, আমরা দর্শপূর্ণ মাস থেকে জ্যোতিষ্ঠম পর্যন্ত প্রত্যেকটা আমরা পালন করছি। হ্যাঁ, আমাদেরকে ফেস করতে হয়েছে, আমাদেরকে নিজেদের সন্ধ্যা বন্দনকে মেনটেন করবার জন্য, তিলক ধারণ করবার জন্য অপদস্থ হেনস্থা হতে হয়েছে। তবুও আমরা আমাদের পৈতেটাকে খুলে নিয়ে মশারি টাঙানোর দড়ি বানাইনি, আমরা সহ্য করে এসেছি এবং আমরা ছাড়িনি, আমরা ধরে রেখেছি। কাউকে তো ধরে রাখতে হবে, সেটুকুটা হোক। তারপরে তো তন্ত্রের শক্তিতে কি কি হয়ে যায়।
তন্ত্রের শক্তিতে বৃত্রাসুরের জন্ম থেকে বৃত্রাসুরের সংহার পর্যন্ত হতে পারে। করবে কে? কার ক্ষমতা আছে? নিজের বংশ, নিজের বর্ণাশ্রমোচিত ধর্ম সম্পর্কে যার কোনো আইডিয়া নেই, তাদের হাতে যদি তন্ত্র পড়ে, ওই একটা শ্লোক আমাদেরকে খুব পড়ানো হতো ইয়েতে, যখন আমরা আপনার পড়তেছিলাম অডিওটা ছোটবেলায়। বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে কোনো কারণে, একটু চেক করবেন তো। কার? আমার? আপনার অডিওটা হ্যালো? বন্ধ হয়ে গেছে। এই আমি কিন্তু শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে না। সম্ভবত তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তো কৌস্তব দাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। তুমি একবার রি-এন্ট্রি মারো, তাহলে বোধহয় শুনতে পাবে। এখন শুনতে পাচ্ছ? আমি শুনতে আমার পাচ্ছি, কথা শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, কি বলতে গেলাম ভুলে গেলাম। সামবডি প্লিজ আমাকে একটু মনে করিয়ে দেবে আমি কি বলছিলাম। মানে হ্যাঁ, আমিও মানে ঠিক মানে এই জুম করে চলো তো। আচ্ছা, দাঁড়ান কেস দাঁড়ান বল। দাঁড়ান। হ্যাঁ, শুনতে পাচ্ছ সৌম্যদেব এখন? হ্যাঁ 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 দাদা, শুনতে পাচ্ছি। একটু কোনো কোনো অডিওটা মাঝখানে কেটে গেছিল। হ্যাঁ, কোন জায়গাটা অব্দি বলেছি একটু মনে করাবে আমাকে? কৃষ্ণানন্দ অগম্বাগীশ নিয়ে বলছিলেন, এবং হ্যাঁ, এই যে 64 তারপর আমাদের বিষ্ণুপ্রান্তর যে সেগুলো তো বললাম আমি। কোনো মতে মনে করতে পারছি না। এনিওয়েজ, জগদম্বা থামালেন হয়তো। আর বলো। হ্যাঁ, তার ইচ্ছা ছাড়াও, তার ইচ্ছা ছাড়া তো আমাদের নিজের বাকটুকুও আসে না অবশ্যই। একেবারে। আচ্ছা, এরপর একদম আহ আজকের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুস্তকদা আমাদের এতক্ষণ ধরে অনেক কথা বললেন, যে কথাগুলো হয়তো আজকের পডকাস্টের প্ল্যান্ড কথার মধ্যে ছিল না, কিন্তু এই কথাগুলো শোনা মানুষের খুব দরকার। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, এই করা ওই করা, আমরা সবসময় নিজের ছোট বিন্দু পৃথিবীটাকে দেখতে যাই, যে আচ্ছা কেন করছে না, আর কতক্ষণ এটা ভাবি না যে আমি কেন করছি না। এক্স্যাক্টলি। এই যে একটা খুব চলতি কথা আছে না বাংলায়, ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে হবে না, আমি হব না। আমার পাশের বাড়ির ছেলে সে ক্ষুদিরাম, সে দেশের জন্য প্রাণ ত্যাগ করেছে, সে মহান, কিন্তু আমি নই। কেন আমি নই? কেন আমি কেন নই। আমি থেকে তো আমি থেকেই তো সবকিছু শুরু। আমি ওই প্রাণটা ত্যাগ আমি করব নই না। কেন? হ্যাঁ, এটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। এবং কৌস্তবদার কাছে আমাদের আজকের আলোচনা শেষ করার আগে আমি শুধু একটাই প্রশ্ন রাখবো। কৌস্তবদা, আপনি এতক্ষণ ধরে আমরা যে আলোচনাগুলো করলাম, যে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এই যে আপনি বললেন যে আমাদের এই যে আমরা অধঃপতনের যে নিম্নতম স্তরে পৌঁছে গেছি, না নিম্নতম হয়তো নিচে যদি কিছু থাকে সেখানে পৌঁছে গেছি, এখানে দাঁড়িয়ে আমরা স্বাধীনতা সংগ্রামের কথা বললাম, আমরা মধ্যযুগের কথা বললাম, আমরা বললাম যে শুধুমাত্র শক্তি বোঝাই নয়, আরাধ্যা যেই হন, একজন যদি তার সমস্ত মানে যে পদ্ধতিগুলো বলে সেই পদ্ধতি পালন করে যদি হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে যে দেবতা দেবী হোক তার আরাধনা করেন, তার মধ্যে বীর ভাব আসবেই আসবে। আবার এই এখানে বিষয়ে ব্রেক করি, আবার এখানটাতে ব্রেক করি। কোন হৃদয় অন্তঃস্থল ফন্তস্থল কিচ্ছু চাই নাই ভাই, তুমি তোমার কাজটা করো। তোমাকে প্রত্যেকদিন 10,000 জব করতে হবে, তুমি অত্যন্ত বিরক্ত হয়ে করো, বাট করো। কোনো অন্তঃস্থল ভক্তি ভাব ভালোবাসা কিচ্ছু দরকার নেই, কাজটা ডিসিপ্লিনটা দরকার। ডিসিপ্লিন ডিসিপ্লিন।
তুমি ভোরবেলায় উঠবে, তুমি মানে ভোরবেলায় 4টের সময় উঠবে। তুমি ভোরবেলায় উঠে নিয়ে 10,000 জব করবে, মানে তুমি 10,000 জব করবে। তোমার করতে ভালো লাগুক না লাগুক, তোমার অন্তর থেকে ভক্তি আসুক, শ্রদ্ধা আসুক, তুমি উঠে নিয়ে দুমুড়ো গালিগালাজ করো, ডাজন্ট ম্যাটার। আসন ম্যাটার্স। আসনে বসবে, তুমি নিজের কাজটা করবে। তোমাকে বলা হয়েছে ব্রাহ্মণ প্রত্যেকদিন গায়ত্রী জপ করবে। আরে আমার দাদু বলেছিল রোজ একটু 10 বার জপ করলে হবে। বাথরুমে ঢুকলো, শাওয়ারে চান করলো, এমনি করে পৈতেটা ধরে নিয়ে এবার 10 বার। নো নো, তুমি ওটা করবে না। তুমি বিধিবৎ শ্বেত বস্ত্র ধারণ করবে, বিধিবৎ তিলক ধারণ করবে, শিখা বন্ধন করবে, আসনে বসবে। চলো শিখা বন্ধন বাদ দাও, উপবিত্ত আছে। তুমি যথাবিধি সন্ধ্যায় বসবে। তুমি উঠে নিয়ে দুমুড়ো গালিগালাজ করো ব্রাহ্মণদের, কিন্তু প্রত্যেক দিন তুমি সন্ধ্যা বন্ধন করো। এইটা হলো কনসেপ্ট। আমি তোমাকে ওই জন্য ওইখানটাতে নক করলাম। কোন হৃদয় অন্তঃস্থল ফন্তস্থল কিচ্ছু নয়। ওই ভক্তি রাফিং চাটানো বন্ধ, ডিসিপ্লিন করতে হবে, মানে করতে হবে। তোমার ভালো লাগুক চাই না লাগুক, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে দাঁত মাজতে কারো ভাল লাগে না। ওই দাঁত মাজার ওই কোলগেটের প্রতি কারো ভক্তি ভালোবাসা নাই, কিন্তু মানুষ জানে যে ডেলি আমি দাঁতটা না মাজলে পরে আমার অসুবিধা আছে। ইটস জাস্ট লাইক দ্যাট। তুমি ওইভাবেই করো। ভক্তি শব্দটার একটা ডেফিনেশন আছে। ভক্তি শব্দটা নারদ ভক্তি সূত্রে যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা সমাধির ডেফিনেশন, চিত্তবৃত্তি নিরোধের ডেফিনেশন, যোগের ডেফিনেশন। দরকার নেই, হবে না। প্রত্যেকদিন যেমন করে দাঁত মাজো, প্রত্যেকদিন ওইভাবে তুমি জপে বসবে। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি নিজের জীবনে সত্যাচার পালন করবে, সদাচার পালন করবে। ব্রাহ্মণ বারবার, বাকিরা যা ইচ্ছে করো, ব্রাহ্মণ তুমি নিজের কর্মে দৃঢ় হও। তুমি তোমার ডিসিপ্লিন ছাড়বে না। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, তুমি তোমার ডিসিপ্লিন ছাড়বে না। ও হ্যাঁ, মনে পড়েছে, পৃথিবীর ধারক ক্ষমতা 4টি স্তম্ভ আছে। এই 4টে স্তম্ভ যদি ভেঙে যায়, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ওকে, এরপরে তুমি কনক্লুড করে দিও সৌম্যদীপ। এই 4টে স্তম্ভ বেদ, ব্রাহ্মণ, গাভী এবং স্ত্রী। একটু লক্ষ্য করে দেখো, আক্রমণ এই 4টের ওপরেই হয়। একদম এই 4টার উপরে সর্বাধিক হয়, সব থেকে বেশি আক্রমণ এই 4টার উপরেই এই হয়। 4টের ওপরে সবচেয়ে বেশি আক্রমণ হয়। এই 4টেই হলো স্তম্ভ। আক্রমণকারীরা জানে এটা। এই 4টে সুরক্ষিত থাক, তুমি, আমি, আমরা সবাই, এই হিন্দু নামক যে জাতিটা, আমরা সবাই সুরক্ষিত থাকবো। ওরা কিন্তু ওদের এই জায়গাটাকে খুব ভালো রকম ভাবে সেফ রেখেছে। হুম, ভালো করে লক্ষ্য করে দেখো, নিজেরা ভেবে দেখো। একদম একদম তাই, একদম তাই। যখন যখন আক্রমণ হয়েছে 4টার উপরেই মূলত আক্রমণটা হয়েছে। কিন্তু এবং আক্রমণকারীরা আজ নিজেদের এই হচ্ছে, 4টে জিনিসকে সেফ রাখে। হ্যাঁ, নিজের এই 4টে জিনিসকে সেভ করে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন আক্রমণগুলো হচ্ছে, মানে সরাসরি তো এখন আর তরোয়াল নিয়ে আক্রমণ, আর যে আক্রমণ হয় সেগুলো এই 4টার উপরেই হয়। আর কোথাও হয় না। আক্রমণ আক্রমণ হচ্ছে ডেফিনেশনটা পাল্টে গেছে, কিন্তু লক্ষ্যটা একই থেকে গেছে। লক্ষ্যটা একটাই, লক্ষ্যটা একটাই। এবং এবং দুর্ভাগ্য যে আমরা হাজার 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 বছর ধরে আক্রমণ দেখলাম, প্রতিহত করলাম, প্রতিরোধ করলাম, সব করলাম, কিন্তু বুঝতে পারলাম না কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। তুমি অ্যাংরি বার্ডস খেলেছো? হ্যাঁ দেখবে নিচের দিকে মারে। হ্যাঁ, নিচের দিকে, একদমই তাই। ওই তো গোড়াটা ভেঙে ফেললেই তো গোটা গাছটা, গোটা বিল্ডিংটাই পড়ে যাবে। ওই একদমই তাই। নিচের গোড়াটাতে 4টে স্তম্ভ: বেদ, ব্রাহ্মণ, গাভী এবং নারী।
চারটে জিনিস সুরক্ষিত থাকবে, জাতি সুরক্ষিত থাকবে। তাই যে যা করছে করুক, যাচ্ছে তাই সব সব ধুয়ে যাক, সব ভেসে যাক, ব্রাহ্মণ তুমি নিজের ডিসিপ্লিন থেকে নড়বে না, একদম না। ব্যাস, এনাফ। জাতীয়তাবাদ ইজ ইন সেফ হ্যান্ডস উইদাউট এনি শক্তি পূজা। আচ্ছা, আজকে আমরা অনেকক্ষণ আলোচনা করে ফেললাম। এতটা লম্বা পডকাস্টটা হবে আশা করি, কিন্তু প্রস্তাবদার কথা শুনতে শুনতে আমরা বিষয়ের খেই হারিয়ে ফেলি, স্বাভাবিক ব্যাপার। প্রস্তাবদাকে আবারও সবার তরফ থেকে ধন্যবাদ আসার জন্য, এবং আমরা আবারও এরকম, আমরা আশা করি আমরা আবারও আপনাকে পাবো এই বিভিন্ন ধরনের আলোচনাগুলো, যেগুলো সচরাচর তো হয় না। এই আলোচনা করার জন্য কাউকে লাগে, আপনার মতন একজনকে লাগে, যিনি বিষয়গুলো আমাদের এমন ভাবে বলতে পারবেন যেন সাধারণ মানুষও বুঝতে পারে। বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং কাঞ্জিকের সমস্ত টিমের তরফ থেকে আমি কৌস্তবদাকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধুরা আছেন তাদের ধন্যবাদ জানাই। বাঙালির ইতিহাস, বাঙালির ধর্ম, সনাতন ধর্ম, ভারতবর্ষের কথা আমরা চিরকাল বলে এসেছি, আজও সেই কথাই বলছি, এবং আমাদের কৌস্তবদা খুব সহজে বুঝিয়ে দিলেন যে আমাদের কর্তব্যটা কি হওয়া প্রয়োজন। কৌস্তবদা, ধন্যবাদ আপনাকে। আজকের মতন সবার কাছে বিদায়, নমস্কার, বন্দে মাতরম। হরি ওম তৎসৎ।